নমস্কার, শুভ শারদীয়া সকলকে। কাল দ্বিতীয়া ছিল। দ্বিতীয়াতে আমি যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করেই মায়ের ফোন আসে। ঠাকুর দেখতে যাবি? ঠাকুর দেখতে কার না ভাল লাগে, আর আমার তো একটু বেশিই ভালো লাগে। অফিসে সারাদিনের ক্লান্তি সব কিছুর পরে ঠাকুর দেখতে যেতে, হ্যাঁ, একটু টায়ার্ডনেস তো আসেই, কিন্তু তাও গেলাম। সাথে জুটে গেছিলো আমাদের আরও কিছু আত্মীয়। আত্মীয় বলা ভুল, বলতে পারো ওরা আমাদের পরম আত্মীয়। ওদের সঙ্গে দেখা হয়ে গেল শিয়ালদায়। তো সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে ঠাকুর দেখতে। কি খুব বেশি কিছু না, শুধু সন্তোষ মিত্র স্কোয়ারটা দেখে চলে আসবো। তার আগে চলে গেলাম আমরা বাজার কলকাতায়। ওদের কিছু কেনাকাটি ছিল, সেগুলো করলাম। প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে। একসময় তো ঠিক হয়েছিল না ঠাকুর আর দেখা হবে না, বাড়ি যাই। তারপরে ভাবা গেল যে বেরিয়েছি যখন, একটা ঠাকুর দেখেই নিই। সবাই মিলে তাই হাঁটছি গলিগালা পথ ধরে মণ্ডপের উদ্দেশ্যে। নর্থ কলকাতার এই গলিগুলো ভীষণ নস্টালজিক। ছোটোবেলায় মনে আছে মায়ের সাথে, কাকিমার সাথে, কাকিমা বলতে ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ইনি আমার কাকিমা, বলতে আমার মায়ের বন্ধু। তো আমরা চারজনে, এই মা, কাকিমা, কাকিমার মেয়ে এবং আমি, চারজনে এই রাস্তায় মাঝে মাঝেই আসতাম। মাসে অন্তত 2-3 বার তো আসা হতোই। এখানে একটা ছোটো পার্ক আছে, পার্ক বলা ভুল, সন্তোষ মিত্র স্কোয়ার পুজোটা যেখানে হয় তার মাঠটা। সেই মাঠে মারা বসে থাকতো, গল্প করতো, আর আমরা দুজনে পুরো মাঠ জুড়ে ঘুরে বেড়াতাম। দূর থেকে দেখা যাচ্ছে লাস ভেগাস, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের থিম। আশেপাশে প্রচুর দোকান বসেছে। আমরা ঢুকেছিলাম উল্টো পথ ধরে, তাই জন্য প্রথমেই দেখাচ্ছি ঠাকুরটাকে। মাতৃমূর্তি তো অসাধারণ, যার কোনো তুলনা হবে না। ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছিল। সাউন্ড বলতে বাবলসের আওয়াজ, স্নোফলের আওয়াজ, এই সমস্ত সাউন্ডই হচ্ছিল। শুনলাম এটা নাকি যখন পুজোর মূল দিনগুলো আসবে, সেই সময় নাকি আরও অন্যরকম সাউন্ড এবং অন্যরকম লাইটের ব্যবস্থা হবে। পুরো মণ্ডপ জুড়ে এরকম লাইটের খেলা চলছিল। আলোর খেলার পাশাপাশি সেখানে বাবলস ছাড়া হচ্ছিল মণ্ডপের বিভিন্ন কোণা থেকে, যেগুলো দেখে বাচ্চারা কিন্তু মণ্ডপ ছেড়ে বেরোতে চাইছিল না। তার সঙ্গে মাঝে মাঝে স্নো, অর্থাৎ আর্টিফিশিয়াল স্নো ওড়ানো হচ্ছিল, যেটার জন্য বাচ্চাদের কিন্তু বেশ আকর্ষণীয় ছিল মণ্ডপের প্রত্যেকটা কোণাগুলো। দেখতে পাচ্ছেন কত বাবলস উঠছে। আমাদের সঙ্গে একটা কুচি গেছিলো। এই কুচিটা হচ্ছে আমার দিদির মেয়ে। ও এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মণ্ডপ দেখার কোনো আগ্রহ নেই, ঠাকুরকে দেখার আগ্রহ আছে কম, কিন্তু ওর কাছে মূল আকর্ষণ হচ্ছে শুধু বাবলস এবং স্নোটা। মণ্ডপ একটু ফাঁকা থাকার কারণে আমরা পেছনের রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম আর বেরিয়েছিলাম সামনের রাস্তা দিয়ে। তাই জন্য প্রথমে মাতৃমূর্তি দর্শন করেছি এবং তারপরে সমগ্র মণ্ডপটা। মাঠে বেশ ভিড় জমেছে। যদি আমরা মূল রাস্তা দিয়ে ঢুকতে পারতাম, তাহলে আপনারা দেখতে পারবেন কতটা ভিড় হয়েছে। মানুষ কীভাবে দলবদ্ধভাবে সারিতে সারিতে আসছে। তো এখানে মানে দেখার মতন তো বিশাল একটা জিনিস রয়েছে, যেটা এত বড় একটা স্ফিয়ার, সেখানে এত সুন্দর আলোর খেলা, এটা সত্যিই কলকাতাবাসী হয়তো আগে কখনো দেখেনি। আর দ্বিতীয় কথা, কালকে লাইট অ্যান্ড সাউন্ডের সেরকম কিছু শো চলছিল না। একটা হালকা একটা সাউন্ড চলছিল আর মিউজিক, যেটার মধ্যে কোনো কথা বসানো নেই অবশ্যই কালকে। আর তার সঙ্গে স্ফিয়ারটার মধ্যে শুধুমাত্র সানলাইটের অ্যাড চলছিল। তবে শুনেছি এটা নাকি 2-3 দিনের মধ্যেই অন্য কিছু সাউন্ড, লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখার পরে আমরা ডিসাইড করতে পারছিলাম না কি দেখব, কলেজ স্কোয়ার নাকি শ্রীভূমি। সেই সময় ডিসিশন ক্রাইসিসটা এতটাই দাঁড়িয়ে গেছিলো যে একটু চা না খেলে হচ্ছিল না। তাই নর্থ কলকাতার এরকম একটা গলির মধ্যে একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম সব। আমার 2 বন্ধু 2টো লাল চা, আর বাকি 3 জনের 3টে দুধ চা। চা কাকুর এরকম অসাধারণ চা করার কৌশল দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, চাটা খেলাম, তারপরে ডিসাইড হলো আমরা যাব শ্রীভূমি। বাসে উঠলাম এবং বাসে যেতে যেতে এরকম সুন্দর একটা প্যান্ডেলে
এরকম একটা ছৌ নাচের মতন নাচ দেখলাম। এটা কী নাচ আমি ঠিক জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এভাবে আমরা বাস ধরে গিয়ে পৌঁছালাম শ্রীভূমি মণ্ডপের সামনে। নামতে হচ্ছে গোলাঘাটা, বা গোলাঘাটার একটু পরে। ওটা শ্রীভূমি মণ্ডপ হয়েছে বলেই ওইখানে বাস নামিয়ে দিচ্ছে। নেমে বেশ অনেকটা রাস্তায় হাঁটা। আসলে প্রত্যেক বছর এত লাইন হয়, তো সেই জন্য অতখানি রাস্তা অবধি ব্যারিকেড করা আছে, যদিও এবছর এখনও অবধি দরকার পড়েনি। শ্রীভূমির পুজো যতবার দেখতে এসেছি 3 থেকে 4 ঘন্টা হাতে নিয়ে আসতে হয়েছে, তাই লাস্ট কয়েক বছর ধরে শ্রীভূমির পুজো প্রায় আসা বন্ধই করে দিয়েছিলাম, বা এলেও ওই সকালের দিকে দুপুরের দিকে অফিসে যাওয়ার পথে দেখে চলে গেলাম, এরকম হতো। কিন্তু রাত্রেবেলা কখনো এরকম ফাঁকা পাইনি যেটা এবছর পেয়েছিলাম। হঠাৎ ডিসিশন নেওয়া, হ্যাঁ যাব, তাই দেখলাম। আসলে আমাদের ঠাকুর দেখতে যাওয়াটাই হচ্ছে আমার দিদির জন্য। ওই যে দিদি আসছে দেখছেন সবুজ চুড়িদার পরে, ও হচ্ছে আমার দিদি। আর ও এই প্রথম বছর কলকাতায় রয়েছে, কলকাতার পুজো কখনো দেখেনি, আর ও আজকেই চলে যাচ্ছে। সুতরাং কালকে ওর জন্যই আমাদের বেরোনো আর একটু ঠাকুর দেখা। এত সুন্দর মণ্ডপের গেটটা বানিয়েছিল, বা অনেকগুলো গেট বানিয়েছিল আসলে। এত সুন্দর বানিয়েছিল, আলোর এত রোশনাই, এত খেলা, আমরা সত্যিই এর আগে কখনো দেখিনি, যেটা দেখে সত্যিই চোখটা জুড়িয়ে যাওয়ার মতন। আর এভাবেই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মণ্ডপের প্রায় সামনে। এবছর শ্রীভূমির মণ্ডপের থিম ছিল তিরুপতি বালাজি মন্দির। তিরুপতি বালাজি মন্দিরে আমি তো সত্যি চোখে কখনো দেখিনি, যাইনি কখনো, তবে সামনে থেকে এই থিমটা দেখে কেমন যেন আসল মন্দিরের মতনই লাগছিল। ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ কতটা নিখুঁত। দূর থেকে দুর্গা মাকে দেখা যাচ্ছে, আর সেই দেখে প্রায় চোখটা আমার আটকেই গেছিল। মণ্ডপের ভেতরটাও অসাধারণ, বাইরেটা যেমন সুন্দর ভেতরটাও তেমনই আকর্ষণীয়। এবছর মা দুর্গার শাড়ি বলুন বা সাজসজ্জা বলুন, সবই যেন কেমন দক্ষিণ ভারতীয়। এরকমভাবে দুর্গা মাকে শাড়ি পরতে আমরা হয়তো অনেকেই দেখিনি, বা হয়তো কেউই দেখিনি। মায়ের গলার হার থেকে শুরু করে মায়ের মাথার টিপ, সবটাই যেন দক্ষিণ স্টাইলের, দক্ষিণী প্রথায়। এবার মণ্ডপ থেকে বেরিয়ে আমরা 2 বন্ধু বাঁশি বাজাতে বাজাতে, আর আমার দিদিকেও বলছি একবার বাঁশি বাজা। তো যাই হোক, ওই সব করতে করতে আমরা বেরিয়ে আসছিলাম, আর তখনও ডিসাইড চলছে যে এরপরে কি দেখা হবে দমদমের পুজোগুলো। যাই হোক, রাস্তার মাঝখানেই পড়লো এমন সুন্দর একটা প্যান্ডেল, যেটা রামকৃষ্ণ মঠের আদলে বানানো হয়েছে, বা বেলুড় মঠের আদলে বানানো হয়েছে। এত সুন্দর ঠাকুরটা দেখে যেন মনে হচ্ছিলো কাঠের ঠাকুর। রাস্তায় যেতে যেতে এরকম 51বর্তী বলে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। রেস্টুরেন্টটাতে আমরা খাইনি ঠিকই, কিন্তু ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগলো আমার। ভেতরে দেয়ালগুলো এত সুন্দর সাজানো, লাইটটা এত সুন্দরভাবে দেওয়া, আমার বেশ ভালো লেগেছে। শ্রীভূমির পুজোটা যেহেতু লেক টাউনে হয়, তো লেক টাউন থেকে আমরা আবার দমদম পার্কে এলাম একটা অটো ধরে। অটো করে দমদম পার্কে আসার পর সেখান থেকে আবার নিয়ে নিলাম একটা টোটো, কারণ আমাদের সঙ্গে একটা ছোটো বাচ্চা রয়েছে যে হয়তো হাঁটতে পারবে না। টোটো ধরে গিয়ে পৌঁছালাম সোজা তরুণ দলের সামনে। তবে একটা কথা বলি, এখানে টোটোওয়ালা বা অটোওয়ালা এরা প্রচণ্ড পরিমাণে ভাড়া বাড়িয়ে দিয়েছে, যেটা 15 টাকার ভাড়া সেটাকে বাড়িয়ে দিয়ে 30 টাকা করে দিয়েছে। তো আপনারা যাওয়ার সময় একটু বুঝে দেখবেন। আমরা যখন দমদম বা তরুণ দলের সামনে গিয়ে পৌঁছাই, তখন থেকেই ওখানে একজন বিধায়ক এসছেন, উনি এসে মণ্ডপটি উদ্বোধন করছেন। আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো দেখা হবে না, কারণ মণ্ডপ তখনও উদ্বোধন হয়নি। তো আমরা যাওয়ার পরপরই দেখছি না মণ্ডপটা উদ্বোধন হয়ে গেল। এবার আমরা ঢুকলাম মণ্ডপে। মণ্ডপটার থিম ছিল নীল সাদা, অর্থাৎ নীল বিদ্রোহ এবং সাদা চামড়ার ইংরেজদের মধ্যে যে বিবাদ, এই নিয়ে হয়েছিল মণ্ডপটার থিম। মণ্ডপটাতে আমার যেটা সবথেকে ভালো লেগেছে, বিভিন্ন কোয়ালিটির সুতো ঝুলছিল মণ্ডপটাতে। কিছু কিছু সুতো এমনভাবে ছিল যেটা আপনি চলাফেরা করতে গেলে আপনার মাথায় এসে লাগবে। প্রত্যেকটা মানে সুতো থ্রেড যেগুলোকে বলে, তন্তুগুলো, সেগুলো এতটা অন্যরকম, আমরা হয়তো হাত দিয়ে এর আগে কখনো দেখিনি বা দেখার সুযোগও পাবো না। তবে আমি বলবো, যাদের শাড়ি বা সুতো, জামা কাপড় নিয়ে বা ফেব্রিক নিয়ে একটুও ইন্টারেস্ট আছে, তারা একবার মণ্ডপটা ঘুরে আসতে পারেন। তাহলে আপনাদের হয়তো
ভালো লাগতে পারে। পুরো মণ্ডপটা জুড়ে রয়েছে ছোট ছোট মাকু, মাকুর মধ্যে সুতো জড়ানো, চাকা, যেই চাকাতে করে আগে সুতো কাটা হতো। এছাড়া ছোট ছোট কিছু পটে রয়েছে বিভিন্ন চিত্র, বেশ কিছু পুরনো ছবি যেখানে ইংরেজদের সঙ্গে আমাদের চাষিদের কিছু কথোপকথন বা সেই সময়কার কিছু চিত্র। আর এখানে একজন মানুষ কনস্ট্যান্টলি বসে তাঁত বুনে চলেছেন একটি তাঁত যন্ত্রে। সব কিছু যেন কেমন পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। এইসব দেখতে দেখতে কোথাও যেন একটা হারিয়ে গেছিলাম সেই পুরনো বিদ্রোহীদের মধ্যে। তারা কি করতো না করতো, মণ্ডপটা গিয়ে যদি খুব মন দিয়ে দেখেন তাহলে যেন মনে হবে তারা কি করতো না করতো সব যেন আমাদের চোখের সামনে ঘটেছে। মাতৃমূর্তিও ছিল অসাধারণ। মায়ের হাতে রয়েছে একটা চাকা যেখানে মা সুতো বুনে চলেছেন এবং চাইছেন সমগ্র মানব জাতিকে একসঙ্গে বেঁধে রাখতে, মানুষের মধ্যে ভেদাভেদ দূর করতে। মণ্ডপের সাজসজ্জা থেকে শুরু করে মাতৃমূর্তি সব অসাধারণ ছিল। আর সামনে একটা এত বড় কাপড়ের মধ্যে সুতোর বুননে কি সুন্দর লেখা রয়েছে ইংরেজি হরফে। আমি সামনেও ঢোকার সময় দেখেছিলাম একটা জায়গায় বাংলা হরফে এভাবেই লেখা। মণ্ডপ দেখে বেরোলাম মনে একরাশ আনন্দ নিয়ে, একরাশ ভালো লাগা নিয়ে। তারপরে বেরিয়ে পড়েছি দমদম পার্কের আরও কিছু ঠাকুর দেখতে। ভারত চক্রের সামনে, অর্থাৎ দমদম পার্ক ভারত চক্র ক্লাবের সামনে দেখলাম একটা জায়গায় ভিআইপি পাস দেওয়া হচ্ছে ফ্রিতে। তার জন্য কি করতে হবে, ওদেরকে ফোন থেকে একটা নাম্বারে মিসড কল দিয়ে একটা ভোটিং করতে হবে। যাই হোক, সেটা করলাম, কারণ প্রচণ্ড লাইন ছিল, সেই লাইনে করে আসা সম্ভব হচ্ছিল না। তো আমরা ভিআইপি পাসটা নিয়ে ফাঁকায় ফাঁকায় ঢুকলাম। ঢোকার পরে মণ্ডপে যেটা দেখলাম অসাধারণ, মানে অসাধারণের থেকেও যদি বেশি কিছু হয় তাহলে সেটা। এরা করেছে এবার জারদৌসি শিল্প বা জামদানি শিল্প বলতে পারেন। পুরো মণ্ডপ জুড়ে এরকম পাতলা সাদা কাপড় এবং সাদা কাপড়ের ওপর সুতোর কাজ, আর কিচ্ছু নেই, শুধু সাদা কাপড় এবং সাদা কাপড়ের সুতোর কাজ। এই যে কতগুলো মানুষের কত দিনের খাটনি সেটা হয়তো ভগবানই জানেন, আমরা জানি না। এত সুন্দর জামদানির কাজগুলো, এই কাজগুলো যদি সত্যি বিক্রি করা হয় তাহলে হয়তো কয়েক লক্ষ লক্ষ টাকায় বিক্রি করলেও কম হবে। এত সুন্দর হাতের কাজ আপনারা হয়তো অন্য কোথাও দেখেননি। এত সুন্দর অভাবনীয় একটা ভাবনা যারা ভাবতে পেরেছে, তাদের শিল্পী সত্তাকে, তাদের ভাবনাকে আমার কুর্নিশ। সত্যি কথা বলতে এতগুলো ঠাকুর যে দেখেছি, আমার এই ঠাকুরটা এখনও পর্যন্ত সেরা লেগেছে। মণ্ডপের দিক থেকে প্রথম লেগেছে। ঠাকুর যেমনই সুন্দর হোক, মণ্ডপ যেন ভীষণ সুন্দর। অন্তত দমদম পার্কে গিয়ে যে কটা আমি ঠাকুর দেখলাম, আমার চোখে এটা বেস্ট লেগেছে। কারণ এদের জামদানি শিল্প এত সুন্দর ছিল, আমরা হয়তো অন্য কোথাও গেলে সেটা পাবো না। যাই হোক, ওটা দেখার পরে মোটামুটি ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ অনেক ভোরে আমি বাড়ির থেকে বেরিয়েছি ডিউটি করতে। তারপর কেনাকাটি, ঠাকুর দেখতে যাওয়া, সব মিলিয়ে আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো দ্বিতীয়ার গল্প মোটামুটি এখানেই শেষ করলাম, কারণ পরের দিন ভোরে আমার আবার ডিউটি ছিল। ভিডিও শেষে থাকলো দ্বিতীয়ার বিশেষ কিছু ছবি, পুরো এক ঝলকে দ্বিতীয়া। ফিরে আসবো আবার তৃতীয়ার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটায় চোখ রাখবেন।